যতদূর গেছিলাম ব্যাকটেরিয়া গঠন গেছিলাম, তারপরে আমরা আরম্ভ করছি। আমরা একটা জিনিস একটু ছেড়ে দিয়ে এসেছিলাম, যেটাকে বলা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কি বা প্লাজমিড আমরা কাকে বলবো? না, এইটা ধর ব্যাকটেরিয়া কোষ, এই হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। আমরা যখন ব্যাকটেরিয়া কোষের গঠন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমীয় ডিএনএ। ক্রোমোজোমীয় ডিএনএ মানে যে ডিএনএটা নিউক্লিওয়েডে ছিল। এটাকে আমরা কি বলবো? না, এটাকে আমরা বলবো, এই অংশটাকে আমরা বলবো ক্রোমোজোমীয় ডিএনএ। ক্রোমোজোমীয় ডিএনএ মানে হচ্ছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো আর ক্রোমোজোম নেই, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আছে নিউক্লিওয়েড। সেই নিউক্লিওয়েড যে দ্বিতন্ত্রী ডিএনএ নিয়ে গঠিত, সেটা হচ্ছে ক্রোমোজোমীয় ডিএনএ এখানে বলা হয়। ব্যাকটেরিয়ার এই ক্রোমোজোমীয় ডিএনএ ছাড়া বাকি অংশটাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে এইরকম অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ বর্তমান। এই যে অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ, এই অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএটাকে আমরা কি বলবো? না, প্লাজমিড। প্লাজমিডের বিশেষ বৈশিষ্ট্য কি? না, ডিএনএ আমরা পরে জানবো। এই হচ্ছে ধর ডিএনএ, এই হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। এই দ্বিতন্ত্রী ডিএনএ কি হয়? না, এইরকম আবার ডিএনএ সংশ্লেষ করে। একটি ডিএনএ থেকে দুটি, চারটি, এরকম ডিএনএ সংখ্যা কি হয়? ডিএনএর পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলি প্রতিলিপিকরণ। যে পদ্ধতির মাধ্যমে ডিএনএ, জনিত্রী ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হয়, এটার নাম হচ্ছে জনিত্রী, এটার নাম হচ্ছে অপত্য। এ যখন আবার তৈরি করবে, এটা হবে জনিত্রী, এটা হবে অপত্য। এইভাবে জনিত্রী ডিএনএ থেকে যখন অপত্য ডিএনএ তৈরি হয়, একে আমরা বলি প্রতিলিপিকরণ। এই যে প্লাজমিড, যে অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ, এই অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ প্রতিলিপি গঠনের জন্য ক্রোমোজোমীয় ডিএনএর উপর কখনোই নির্ভরশীল নয়। আরেকটা কি? অ্যান্টিবায়োটিকের নাম আমরা শুনেছি। অ্যান্টিবায়োটিক কি করে? না, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে। তার ফলে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও কোনো কোনো ব্যাকটেরিয়া কোনো কোনো অ্যান্টিবায়োটিকে ধ্বংস হয় না। কেন হয় না? না, তার কারণ হচ্ছে কোনো কোনো ব্যাকটেরিয়া কোনো কোনো অ্যান্টিবায়োটিকে ধ্বংস হয় না এই কারণে যে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড আছে, সেই প্লাজমিডে কি আছে? প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে। তাহলে আমরা প্লাজমিড কাকে বলবো? না, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমীয় ডিএনএ ছাড়া, ক্রোমোজোমীয় ডিএনএ ছাড়া ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে বর্তমান অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ কে প্লাজমিড বলে, যা প্রতিলিপি গঠনের জন্য, ক্রোমোজোমীয়
ডিএনএ এর উপর ক্রোমোজোমীয় ডিএনএ এর উপর নির্ভরশীল নয়। এটা সাইটোপ্লাজম, এটা হচ্ছে ক্রোমোজোমীয় ডিএনএ, অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ প্রতিলিপি গঠনের জন্য, এটাকে আমরা প্রতিলিপি গঠন বলবো। এই প্রতিলিপি গঠনের জন্য এর উপর নির্ভরশীল নয়, এই প্রতিলিপি গঠনের ব্যাপারে স্বনির্ভরশীল। আমরা কি বলেছি না প্লাজমিডে বর্তমান অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন, অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ করে। তাহলে এই হচ্ছে কি না প্লাজমিড, একেই আমরা কি বলবো না প্লাজমিড বলবো। আমরা এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে এপিজোম। একটাকে আমরা বলবো প্লাজমিড আর একটাকে বলবো এপিজোম। এপিজোম কাকে বলে না এই হচ্ছে ক্রোমোজোমীয় ডিএনএ, এই ক্রোমোজোমীয় ডিএনএ এর সঙ্গে অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ অর্থাৎ প্লাজমিড যখন সহাবস্থানে থাকে তখন আমরা তাকে কি বলবো এপিজোম। প্লাজমিড মানে অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ আলাদাভাবে থাকবে, প্রতিলিপি গঠনের জন্য কখনোই ক্রোমোজোমীয় ডিএনএ এর উপর নির্ভরশীল নয়। আর এপিজোম হচ্ছে যখন ক্রোমোজোমীয় ডিএনএ আর অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ সহাবস্থানে থাকে এবং প্রতিলিপি গঠনের জন্য ক্রোমোজোমীয় ডিএনএ এর উপর নির্ভরশীল হয়। তাহলে যখন ব্যাকটেরিয়া কোষে ক্রোমোজোমীয় ডিএনএ ও অতিরিক্ত ক্রোমোজোমীয় ডিএনএ সহাবস্থানে থাকে এবং প্রতিলিপি গঠনের জন্য ক্রোমোজোমীয় ডিএনএ এর উপর নির্ভরশীল তাকে এপিজোম বলে। তাহলে একটা হচ্ছে প্লাজমিড আর একটা হচ্ছে এপিজোম। ব্যাকটেরিয়াল কোষে আমরা এই দুটো গঠন দেখতে পাই, সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নয়, কোন কোন ব্যাকটেরিয়াল কোষে আমরা প্লাজমিড দেখতে পাই, আবার কোন কোন ব্যাকটেরিয়াল কোষে আমরা এপিজোম দেখতে পাই। আমরা এবার দুটো ব্যাকটেরিয়া শুনবো। এক ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আরেক ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা এবার যাব গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা এইভাবে লিখতে পারি, লিখি একে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। এটা কি গ্রাম কেন না গ্রাম এই কারণে আবিষ্কারক হচ্ছেন যে বিজ্ঞানী
সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম, যার জন্য কিলো বা অন্য কিছু হয়নি। এখানে গ্রাম মানে কিন্তু ওজনের একক না, ভরের একক না, এখানে গ্রাম মানে হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, যে বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম। তিনি একটা রঞ্জক আবিষ্কার করেছিলেন। রঞ্জক কাকে বলবো? রঞ্জক কি না, রঞ্জক হচ্ছে যার দ্বারা রঞ্জিত করা হয়, যাকে দিয়ে আমরা রঞ্জিত করি তাকে আমরা বলি কি না রঞ্জক। রঞ্জিত মানে হচ্ছে রং করা। আমরা যখন ব্যাকটেরিয়াকে রং করি যে পদার্থের দ্বারা, সেই পদার্থকে আমরা কি বলবো না রঞ্জক বলবো, স্টেন বলবো। এবার এখানে যে রঞ্জকটা আবিষ্কৃত হয়েছিল যে বিজ্ঞানীর দ্বারা, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম। বিজ্ঞানী গ্রাম, বিজ্ঞানী গ্রাম মানে ক্রিশ্চিয়ান গ্রাম ক্রিস্টাল ভায়োলেট একটা পদার্থ এবং আয়োডিনের সংমিশ্রণে তৈরি রঞ্জক আবিষ্কার করে, যাকে গ্রাম রঞ্জক বা যাকে গ্রাম স্টেন বলে। এটা হচ্ছে গ্রাম স্টেন, একে বলা হচ্ছে গ্রাম রঞ্জক। কেন না বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম আবিষ্কার করে। যে দুটো পদার্থ ছিল, একটার নাম হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট আর একটার নাম হচ্ছে আয়োডিন। এবার এই যে পদ্ধতিকে বলা হয় কি গ্রাম রঞ্জক পদ্ধতি। এই গ্রাম রঞ্জক পদ্ধতির উপর ভিত্তি করে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। কিভাবে? কতগুলো স্টেপ আছে। 1 নম্বর, এই হচ্ছে একটা কাঁচের স্লাইড। পরীক্ষাগারে প্যাথোলজি সেন্টারে থাকে না, ব্লাড টেস্ট করার জন্য যে ব্লাড থিম যে টানে, কাঁচের পাতগুলো আমরা যখন 11-এ যখন 12-এ যখন প্র্যাকটিক্যাল করব আমরাও কিনবো। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কাঁচের স্লাইড। এই কাঁচের স্লাইডকে কি করা হয় না পরিষ্কার করা হয়। এই কাঁচের স্লাইডকে কি করা হয় না গ্রিজ মুক্ত করা হয়। গ্রিজ মুক্ত মানে পরিষ্কার করা, অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে এরকম ফ্যান চালিয়ে ফ্যানে একটু বাতাসে ধরা হবে, তারপরে অ্যালকোহল স্লাইড কি হবে পরিষ্কার হয়ে যাবে। স্লাইড পরিষ্কার হয়ে যাওয়ার পরে তাকে একটু ব্যাকটেরিয়া নিয়ে স্মিয়ার করা হয়। স্মিয়ার মানে ব্যাকটেরিয়াটাকে নিয়ে ব্লটিং পেপার বলে একটা কাগজ আছে, সেই কাগজটাকে চাপা দিয়ে এই নখ দিয়ে একটু তাকে ঘষে দেওয়া হয় হালকা আলতোভাবে। তার ফলে কি হবে না স্মিয়ার হয়ে যাবে এবং তার উপর একটা স্লাইড বসাতে হয়। স্লাইড মানে আমাদের বায়োলজি বক্সে থাকবে এইরকম গোল কাঁচের একটা অংশ। এই গোল কাঁচের অংশটাকে আমরা বলি কি লম্বা, যেটা তার নাম হচ্ছে স্লাইড, আর তার উপরে একটা কাঁচের অংশ বসানো হয় তার নাম হচ্ছে কভার স্লিপ। এবার ধর এর সিস্টেম আছে, এই ধর হচ্ছে স্লাইড, এই ধর স্লাইড। এই স্লাইডে কি করলাম একটু ব্যাকটেরিয়া এখানে দিয়ে দিলাম, ক্লিয়ার। এরপরে বায়োলজি বক্সে নিডিল আছে, এই নিডিলটাকে এরকম করে ধরি আর এইখানে কি করি একেবারে প্রান্তে এইখানে কি করি না কাঁচের স্লাইডটা রাখা হয়। আস্তে আস্তে করে নিডিলটাকে টানলে কাঁচের
যে কভার স্লিপ, সেই কভার স্লিপটা আস্তে আস্তে করে কি হবে, ব্যাকটেরিয়ার উপর পড়ে যাবে। এরকম প্রশ্ন আসবে যে স্যার এরকম করে করা হয় কেন না, যদি আমি এরকম করে যদি চাপিয়ে দিই, ধর এই গোলটা, এইখানে তো ব্যাকটেরিয়া আছে, এইখানে তো ব্যাকটেরিয়া আছে, এর উপর আমি চাপাবো, এবার আমি ফলান করে চাপিয়ে দিলাম, ভেতরে কি হবে না, বাবল ঢুকে যাবে। এই বাবল যাতে না ঢুকে তার জন্য কি করা হয়, এই তো এবার এইখানে কি করা হবে, এরকম নিডলটাকে ধরা হবে, এবার কভার স্লিপ কোথায় রাখা হবে, এইখানে রাখা হবে, এবার আস্তে আস্তে করে নিডলটাকে টেনে নিলে এর উপর ধরে যাবে, তারপরে কোনো বাবল ঢুকবে না। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে সর্বপ্রথম কি করা হয়, সর্বপ্রথম স্লাইডটিকে গ্রিস মুক্ত করে ইথাইল অ্যালকোহলের সাহায্যে স্লাইডটি স্লাইডটিকে পরিষ্কার করা হলো। এরপরে কি হবে, উক্ত স্লাইডের উপরে ব্যাকটেরিয়া নিয়ে তার উপর একটি কি করা হয়, তার উপর একটি কভার স্লিপ চাপানো হয়, কভার স্লিপ চাপিয়ে দেওয়া হলো। এবার এটাকে নিয়ে কি করা হয় না, একটা ব্লটিং পেপার জড়িয়ে আলতো করে কি করা হয়, স্মিয়ার করা হয়। এই যে বুড়ো আঙুলের জন্য ঠিক আলতোভাবে এরকম চাপিয়ে দেওয়া হয়। তারপরে কি হবে, এই ব্যাকটেরিয়াটার চারদিকে কি হবে, একটা জায়গায় তো জড়ো হয়েছিল, তাহলে কভার স্লিপের চারদিকে কি হবে, এরকম ছড়িয়ে যাবে, চাপানো হয়। এরপরে কি করা হয় না, স্মিয়ার করা হয়। কথাগুলো বোঝা গেল তো? প্রথমে একটা স্লাইড নিলাম, কাচের স্লাইড, বায়োলজি বক্স কিনলে তাতে স্লাইড আছে, লম্বা কাচের একটা পাত, এটা তুলোতে ইথাইল অ্যালকোহল নিয়ে নিলাম, ভিজিয়ে ভালো করে এরকম মুছে, উপর নিচ মুছে, ফ্যান চালিয়ে ফ্যানের উপরে কি করলাম না, ধরে রাখলাম, ধরা থাকলো, শুকিয়ে গেল, এটাকে বলা হচ্ছে গ্রিজ মুক্ত, পরিষ্কার। এবার ব্যাকটেরিয়া নিলাম, ব্যাকটেরিয়া নেওয়ার পরে তার উপর একটা কভার স্লিপ চাপালাম। কভার স্লিপ চাপানোর আমি সিস্টেমটা বলেছি, এরকম অগ্রভাগে রেখে আস্তে আস্তে করে কি করতে হবে, টানতে হবে, পড়ে যাবে। কভার স্লিপ দেওয়া হয়ে গেলে একটা ব্লটিং পেপার জড়িয়ে নিলাম ওই স্লাইডটাকে, কভার স্লিপ সহ আস্তে আস্তে করে কি করলাম না, এরকম ঘষলাম, স্মিয়ার করলাম, তাহলে ব্যাকটেরিয়া কি হলো, ছড়িয়ে পড়লো। এরপরে 2 নম্বর, পরবর্তী ধাপে স্লাইডে 2 থেকে 3 ml ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গ্রামরঞ্জক। গ্রামরঞ্জক দিয়ে 1 মিনিট রাখলে ব্যাকটেরিয়া ভায়োলেট কালার, তার মানে বেগুনি বর্ণ ধারণ করে। কারণ ক্রিস্টাল ভায়োলেট আমরা দিয়েছি, আয়োডিন আমরা দিয়েছি, ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন থাকার ফলে ব্যাকটেরিয়া কি হলো, বেগুনি বর্ণ ধারণ করলো। 3 নম্বর, এরপরে আমরা ডিকালারাইজিং এজেন্ট দিই। ডিকালারাইজিং এজেন্ট কোনগুলো না, যারা কি করবে না,
ওই বর্ণটাকে রাখবে না। ডি, ডি মানে হচ্ছে অপসারণ। আমরা বায়োলজিতে যেখানেই ডি পড়বো, ডি মানে হচ্ছে অপসারণ। ডি কালারাইজিং মানে যে কালার করেছিল, কে করেছিল? ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন। এবার যদি ডিকালারাইজিং এজেন্ট যদি দিই, অ্যাসিটোন বা অ্যালকোহল, তাহলে তারা কি করবে? যে সমস্ত ব্যাকটেরিয়া বেগুনি বর্ণ ধারণ করেছিল তাদের মধ্যে কোনো কোনো ব্যাকটেরিয়াতে আর বেগুনি বর্ণ থাকবে না। তাহলে কালারটাকে কি করছে? অপসারণ করছে। তো কালারটাকে অপসারণ করছে বলে তাকে আমরা কি বলবো না? ডিকালারাইজিং এজেন্ট বলবো। ক্লিয়ার? এরপরের ধাপে স্লাইডে ডিকালারাইজিং এজেন্ট হিসেবে অ্যাসিটোন বা ইথাইল অ্যালকোহল দিয়ে 2 থেকে 3 মিনিট রাখার পরে পাতিত জলে ধৌত করা হয়। পাতিত জল মানে হচ্ছে ডিস্টিলড ওয়াটার, বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল মানে যে জল খাই সেটাও কিন্তু বিশুদ্ধ জল, কিন্তু সেখানে মিনারেল থাকে। এই জলে কিন্তু কোনো মিনারেল থাকে না, কোনো খনিজ লবণ থাকে না। তাহলে আমার স্লাইডে আমি কি নিয়েছিলাম? ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন নিয়েছিলাম। সেই ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন সমন্বিত যে স্লাইডগুলো, ব্যাকটেরিয়া কি করেছিল? ভায়োলেট কালার নিয়েছিল। এরপরে আমরা কি করলাম না? ডিকালারাইজিং এজেন্ট দিয়ে দিলাম। ডিকালারাইজিং এজেন্ট হিসেবে আমরা কি দিলাম? হয় অ্যাসিটোন, না হলে ইথাইল অ্যালকোহল দিয়ে দিলাম। 2-3 মিনিট রাখলাম, দিয়ে পাতিত জল দিয়ে ধুয়ে দিলাম। কোনো কোনো ব্যাকটেরিয়া বেগুনি বর্ণ থেকে গেল, এবং কোনো কোনো ব্যাকটেরিয়া পুনরায় পূর্বাবস্থায় ফিরে যায়। তার মানে পূর্বাবস্থায় ফিরে যায় মানে অরিজিনালি তাদের যে কালার সেই কালার নিয়ে নিল। তার মানে ভায়োলেট কালার থাকলো না, যার জন্য তাকে আমরা কি বলছি না? ডিকালারাইজিং এজেন্ট বলছি। তাহলে ডিকালারাইজিং এজেন্ট দিয়ে আমরা কি করলাম না? পূর্বাবস্থায় ফিরিয়ে দিলাম। তাহলে ফিরে গেল। এরপরে কি করা হয়? কাউন্টার স্টেন দেওয়া হয়। কাউন্টার স্টেন মানে হচ্ছে প্রতিরঞ্জক। প্রতিরঞ্জক যেটা দেওয়া হয় সেটা হচ্ছে লাল বর্ণের স্যাফরানি। তাহলে যারা ভায়োলেট কালার রেখে দিয়েছিল তারা লাল বর্ণের স্যাফরানি নিয়ে কি হবে? লাল হবে না, কারণ তারা তো ভায়োলেট কালার অলরেডি আছে। আর যারা পূর্বাবস্থায় ফিরে গেছিল তারা কি হবে? কাউন্টার স্টেন, প্রতিরঞ্জক কি হবে? লাল বর্ণ ধারণ করবে। যারা লাল বর্ণ ধারণ করলো তাদেরকে বলা হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর যারা ভায়োলেট কালার প্রথম থেকে রেখে দিল তাদেরকে বলা হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কি বললাম বোঝা গেছে? ডিকালারাইজিং এজেন্ট দিলি, ডিকালারাইজিং এজেন্ট দেওয়ার পরে কোনো কোনো ব্যাকটেরিয়ার কোনো কালার নেই, তাদের যে অরিজিনাল যে কালার সেই কালারে ফিরে গেছে। আর কোনো কোনো ব্যাকটেরিয়াতে কি আছে না? কালার থেকে গেছে, ভায়োলেট কালারটা রেখে দিয়েছে। এরপরে কি করা হয় না? স্লাইডে কাউন্টার স্টেন দেওয়া হয়, প্রতিরঞ্জক দেওয়া হয়। প্রতিরঞ্জক দেওয়ার ফলে যাদের ভায়োলেট কালার থেকে গেল তাদেরকে বলা হচ্ছে পজিটিভ, আর যারা পূর্বাবস্থায় ফিরে গেছিল তারা কাউন্টার স্টেনে রঞ্জিত হবে। কাউন্টার স্টেনের নামটা কি এখানে? স্যাফরানি, যার কালার কি? লাল। তাহলে সর্বশেষ ধাপে প্রতিরঞ্জক
বা কাউন্টার স্টেন হিসেবে স্যাফরানিন দেওয়া হয়। যাদের বর্ণ বেগুনি থেকে যায় তাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ কি? এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাসিলাস, সালমোনেলা ইত্যাদিকে আমরা কি বলবো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যারা প্রতিরঞ্জক স্যাফরানিনে লাল বর্ণ ধারণ করে তাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে। এর উদাহরণ কি? এস্টেরিকিয়া, একটু সাবধানে লিখবি, এস্টেরিকিয়া। আমি বলে দিচ্ছি বানানটা, ইএস ইএস সিএইচই আরআই সিএইচআইএ, ইএস সিএইচই আরআই সিএইচআইএ। এটাকে আমরা বলবো গ্রাম রঞ্জন পদ্ধতি। এই গ্রাম রঞ্জন পদ্ধতির উপর ভিত্তি করে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম যে রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন, সেই রঞ্জন পদ্ধতি গ্রাম রঞ্জন পদ্ধতি। তার উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা এখানে প্রোক্যারিওটিক কোষ গেলাম। আমরা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের গঠন। আমরা এবার স্টার্ট করছি। ইউক্যারিওটিক কোষের গঠন। ইউক্যারিওটিক কোষের গঠনে আমরা প্রথমে পড়ব কোষ প্রাচীর, সেল ওয়াল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক কোষ। আমাদের প্রোক্যারিওটিক কোষের গল্প শেষ। আমরা এবার যা বলবো সব কিন্তু ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ বা ইউক্যারিওটিক প্রাণী কোষ। তাহলে কোষ প্রাচীর একমাত্র উদ্ভিদ কোষে থাকে, কোনো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে উদ্ভিদ কোষের বাইরের দিকে জড় পদার্থ দ্বারা নির্মিত যে পুরু, দৃঢ় এবং ভেদ্য। আমরা পড়ে এসেছি আগে ভেদ্য মানে মোট 4 ধরনের পর্দা আছে, আমরা বলে এসেছি আগে। যার মধ্য দিয়ে দ্রাব এবং দ্রাবক উভয়ের অণু চলাচল করতে পারবে ভেদ্য। যার মধ্য দিয়ে দ্রাব এবং দ্রাবকের অণু কেউ চলাচল করতে পারবে না অভেদ্য। যার মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবক যাবে কিন্তু দ্রাব যাবে না, তার নাম হচ্ছে অর্ধভেদ্য। আর যার মধ্য দিয়ে দ্রাবক এবং কিছু কি বলেছিলাম নির্বাচিত দ্রাবের অণু যাবে, তখন আমরা তাকে বলেছিলাম পছন্দমাফিক ভেদ্য বা প্রভেদক ভেদ্য। নিশ্চয়ই মনে আছে। তাহলে ভেদ্য মানে এর মধ্য দিয়ে কি যাবে? দ্রাব এবং দ্রাবক উভয়ের অণু যাবে, দিলেই তো ভেদ্য হয়। তাহলে যে পুরু, দৃঢ়, ভেদ্য, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে ইলাস্টিক,
টানলে কি হবে? বৃদ্ধি পাবে। ছেড়ে দিলে পুনরায় কি হবে? পূর্বাবস্থায় ফিরে আসবে। তখন আমরা তাকে কি বলবো? যে স্থিতিস্থাপক পর্দা বর্তমান বা আবরক বর্তমান, তাকে কোষ প্রাচীর বলে। তাহলে উদ্ভিদ কোষের বাইরের দিকে দৃঢ়, পুরু, ভেদ্য, দ্রাব এবং দ্রাবক উভয় অণু চলাচল করতে পারে। স্থিতিস্থাপক, টানলে বড় হয়, ছেড়ে দিলে পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসে। এইরকম আবরণকে আমরা কি বলবো? কোষ প্রাচীর। এবার এই কোষ প্রাচীরের গঠন যাব আমরা যদি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর যদি দেখি, তাহলে ধর এই হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এই হচ্ছে একটা উদ্ভিদ কোষ, আর এই হচ্ছে একটা উদ্ভিদ কোষ, পাশাপাশি অবস্থিত দুটো উদ্ভিদ কোষ বর্তমান। এইবার এই পাশাপাশি দুটি অবস্থিত এই যে দুটো উদ্ভিদ কোষের এই মধ্যবর্তী স্থানে এক ধরনের অন্তঃকোষীয় ধাত্র থাকে। এই অন্তঃকোষীয় ধাত্রকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মধ্যচ্ছদা, বা এটাকে আমরা কি বলি? মিডল ল্যামেলা। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই যে অন্তঃকোষীয় ধাত্র, এর নাম হচ্ছে কি? মধ্যচ্ছদা, বা একে আমরা কি বলি? মধ্যপর্দা। এই মধ্যচ্ছদা বা মধ্যপর্দার ভেতরের দিকে এই যে আবরণটা বর্তমান, এই যে আবরণ, এই যে আবরণ, এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ। এই আবরণটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রাথমিক কোষ প্রাচীর। তাহলে 2 নম্বর অংশের নাম কি? 2 নম্বর অংশের নাম হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো?